এখন আমি লেন্স থেকে ভাইরাল রেপ্লিকেশন আলোচনা করব এক্সট্রা ইনফরমেশনগুলো। একটা ভাইরাস হিউম্যান বডিতে ইনফেকশন তৈরি করলে একটা ভিরিয়ন থেকে 100টা মানে 100 অফ ভিরিয়ন তৈরি হতে মাত্র 10 ঘন্টা সময় লাগে। এই জন্য ভাইরাস এত ডেঞ্জারাস। তো যেগুলো ব্যাকটেরিয়াল ভাইরাস সেইগুলোর রেপ্লিকেশন হতে মাত্র কয়েক মিনিট সময় লাগে, সাম মিনিটস। আর যেই ভাইরাসগুলো হিউম্যান ভাইরাস ওইগুলোর রেপ্লিকেশন হতে আওয়ার্স সময় লাগে। তো এরপরে আসি ভাইরাল গ্রোথ কার্ভ। ব্যাকটেরিয়ার যেমন গ্রোথ কার্ভ আছে, ভাইরাসেরও এমন একটা গ্রোথ কার্ভ আছে। তো ভাইরাসের গ্রোথ কার্ভ আমি অন স্ক্রিন আলোচনা করব। তো স্ক্রিনে চলে আসলাম। এখন আমি ভাইরাল সাইকেল নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। আমি যদি একটু জুম করি, আচ্ছা যাই হোক, আমি একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে দেখা যাচ্ছে তো একটা ভিরিয়ন্স প্রথমে সেলে ঢুকবে। তো একটা ওয়ান দিয়ে বোঝাচ্ছে একটা একটা ভিরিয়ন হচ্ছে সেলে ঢুকবে, ঢুকার পরে একটা সলিড লাইন তৈরি করে। এই সলিড লাইন হচ্ছে ভাইরাস। তো সেলে ঢুকার পরে হঠাৎ করে পিং করে এই সলিড লাইনটা নিচে এক্সিসে চলে আসে, মানে ভাইরাস একটা ঢুকলে হঠাৎ করে ভাইরাসটা উধাও হয়ে যায়। ভাইরাসটা আর ডিটেক্ট করা যায় না কিছু সময়। এই সময়টাকে বলা হয় এক্লিপস পিরিয়ড। তো এই সময়টা পরে হঠাৎ করে ওই ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা আবার ফাংশনিং তৈরি করে, মানে ফাংশনিং হয়ে যায়। ওই নিউক্লিক অ্যাসিডটা আবার ফাংশনিং হয়ে তারা গ্রো করে বাড়তে থাকে নিউক্লিক অ্যাসিড সংখ্যায়। এই ডট 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 দিয়ে বোঝাচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড সংখ্যায় বাড়তে থাকে। তো বাড়তে বাড়তে তখন আলটিমেটলি নিউক্লিক অ্যাসিড থেকে আবার ভাইরাসের তৈরি হয়। তো এই সলিড লাইনটা আবার ভাইরাস, নিউক্লিক অ্যাসিডও বাড়ে, আলটিমেটলি ভাইরাসগুলো তৈরি হয়, এক্সট্রা সেলুলারি ভাইরাস চলে আসে। তো নিউক্লিক অ্যাসিড ভাইরাস যে বাড়তেছে এই পিরিয়ডটা হচ্ছে রাইস পিরিয়ড বলা হয়। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা যে ভাইরাস প্রথমে একটা সেলে ঢোকার পরে নো ভাইরাস ইজ ফাউন্ড ইনসাইড দ্য সেল, যেটাকে বলা হয় এক্লিপস পিরিয়ড। এক্লিপস পিরিয়ডে আমরা কোনো সেল পাবো না। তারপরে এক্লিপস পিরিয়ডটা এন্ড হলে আমরা দেখতে পারি যে ভাইরাসটা আবার সলিড লাইন হিসেবে অ্যাপিয়ারেন্স করছে। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। ল্যাটেন্ট পিরিয়ডটা কি আমরা সবাই জানি, বাট এইখানে ভাইরাসের ল্যাটেন্ট পিরিয়ড হচ্ছে একটা ভাইরাস যখন একটা সেলের মধ্যে ঢুকবে, ঢোকার পরে ওই ভাইরাসটা যখন একটা থেকে 100টা তৈরি হওয়ার পরে যখন এক্সট্রা সেলুলারি চলে আসবে, তার মধ্যবর্তী যে পিরিয়ড এটা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। মানে ভাইরাসের অনসেট অফ ইনফেকশন টু দ্য অ্যাপিয়ারেন্স অফ দি ভাইরাস এক্সট্রা সেলুলারি ইজ নোন অ্যাট ল্যাটেন্ট পিরিয়ড। একটা ভাইরাস থেকে সেভারাল 100 ভাইরাস পার্টিকেল তৈরি হতে পারে, এটা ভাইরাসের ইউনিক ফিচার। তো ভাইরাস যখন একটা থেকে 100টা তৈরি হয় তখন সেলে কিছু মরফোলজিক্যাল চেঞ্জ, কিছু ফাংশনাল চেঞ্জ করে, যার কারণে সেলে সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি হয়, যেটাকে সিপি ইফেক্ট বলা হয়ে থাকে। এই সাইটোপ্যাথিক ইফেক্টটা আসলে লাইট মাইক্রোস্কোপে আমরা দেখতে পারি। আসলে সাইটোপ্যাথিক ইফেক্টটা হচ্ছে সেল লাইসিস বা ডেথ অফ দ্য সেল, যেটা আমরা লাইট মাইক্রোস্কোপে ইজিলি ডিটেক্ট করতে পারবো। সব ভাইরাসে, যে নট অল ভাইরাস ক্যান কজ এ সাইটোপ্যাথিক ইফেক্ট, সব ভাইরাস কিন্তু সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করে না। কিছু ভাইরাস রেপ্লিকেশন তো করে হোস্টেলের মধ্যে, করে সেলের মরফোলজিক্যাল এবং ফাংশনাল চেঞ্জ করতে পারে। এবার আমি আসি লেন্স থেকে ভাইরাল রেপ্লিকেশন। একটা ভাইরাসের যেই রেপ্লিকেশন, তাতে লেন্সে তিনটা ইভেন্টে ভাগ করছে। ইভেন্ট হচ্ছে আর্লি ইভেন্ট, মিডল ইভেন্ট, লেট ইভেন্ট। আর্লি ইভেন্টের আন্ডারে অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, আনকোটিং, এবং মিডল ইভেন্টের মধ্যে আছে জিন এক্সপ্রেশন অ্যান্ড জিনোমিক রেপ্লিকেশন। আর লেট ইভেন্টের মধ্যে হচ্ছে ভাইরাল অ্যাসেম্বলি অ্যান্ড রিলিজ। তো প্রথমে আসি অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন অ্যান্ড আনকোটিং। অ্যাটাচমেন্ট সম্পর্কে একটা জিনিস আমরা সবাই জানি, আগেই বলেছি, সেটা হচ্ছে একটা ভাইরাসের যেই সারফেস অ্যান্টিজেন থাকে তার প্রতি একটা হোস্ট সেল বা ব্যাকটেরিয়াল সেলের যে নির্দিষ্ট রিসেপ্টর সাথে থাকে তার সাথে ইন্টারাকশন হওয়ার মধ্যে এই অ্যাটাচমেন্টটা তৈরি হয়। তো এই অ্যাটাচমেন্টটা অনেক উইক এবং নন কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট হয়ে থাকে। তো এটা আগে বলেছি সেল ট্রফিজমের আন্ডারে। তো এই অ্যাটাচমেন্টের পরে একটা কথা আছে, সেটা হচ্ছে হোস্ট রেঞ্জ। হোস্ট রেঞ্জ জিনিসটা কি? হোস্ট রেঞ্জ জিনিসটা হচ্ছে একটা ভাইরাস
কতগুলো হোস্টকে অ্যাফেক্টেড করবে, মানে কতগুলো স্পিসিজের হোস্টকে অ্যাফেক্টেড করবে। ফর এক্সাম্পল পোলিও কিন্তু শুধুমাত্র হিউম্যান এবং আদার প্রাইমেটসকে ইনফেক্টেড করে, এই জন্যে পোলিওর হোস্ট রেঞ্জ একটাই। বাট র্যাবিস ভাইরাসের ক্ষেত্রে আসি, র্যাবিস ভাইরাস কিন্তু যত ম্যামালিয়ান্স আছে সব ম্যামালিয়ান্সকে ইনফেকশন করে। যেমন কুকুরে র্যাবিস থাকতে পারে, বিড়ালে থাকতে পারে, ইভেন মানুষের র্যাবিস ভাইরাস ইনফেকশন তৈরি করে। তো র্যাবিস ভাইরাসের হোস্ট রেঞ্জ বেশি, এর কারণটাই হচ্ছে রিসেপ্টরের সাথে অ্যান্টিজেনিক যেই ইন্টারেকশন এটা। এবার একটা ব্যাপার সেটা হচ্ছে এনভেলপ ভাইরাসের ক্ষেত্রে একটা কথা আছে। এনভেলপ ভাইরাস যখন সেল সারফেসে অ্যাটাচ করে সেলটা ইনহেল করে ভিতরে নিয়ে নেয় সেলের ভিতরে, তো ওই এনভেলপ ভাইরাস কি করে, সেল মানে হিউম্যান সেল বা হোস্ট সেলের যেই সেল মেমব্রেন থাকে তার সাথে এনভেলপের মধ্যে একটা ফিউশন তৈরি করে। এই ফিউশনটার তৈরি করার জন্যে একটা ইউজুয়ালি কমপ্লেক্সিটি তৈরি হয়। তো বেস্ট এক্সাম্পল হচ্ছে এইচআইভি যখন হিউম্যান সেলে প্রবেশ করে, এইচআইভির এনভেলপের সাথে সেলের যেই আউটার মেমব্রেন থাকে তার মধ্যে একটা ফিউশন ঘটে। তো এই ক্ষেত্রে এইচআইভিতে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়া হয়, সেটা হচ্ছে ইনফুভারটাইড। ইনফুভারটাইড যদি আমরা দিই তাহলে এইচআইভির এই ফিউশনটাই ইন্টারাপ্ট করে ইউজুয়ালি এটা কাজ করে। তো ফিউশন প্রসেসটা ব্লক করে ইউজুয়ালি এই এইচআইভি আর মানে আমাদের অতটা সিভিয়ার ইনফেকশন তৈরি করতে পারে না। এবার আসি হচ্ছে আনকোটিং। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে একটা ভাইরাস যখন সেলের মধ্যে যায় তখন ভাইরাসের যে সেলুলার এনভায়রনমেন্ট থাকে ওইখানে লো পিএইচ থাকে, এই লো পিএইচ এর জন্য ইউজুয়ালি আনকোটিংটা হয়। তো একটা ভাইরাস কিন্তু একটা সেলের যে রিসেপ্টর সাথে তার সাথে বাইন্ড করতে পারে। এখন এই রিসেপ্টর কিন্তু ভাইরাস স্পেসিফিক ঠিক আছে, কিন্তু রিসেপ্টরগুলো হিউম্যান বডিতে নর্মাল, আমাদের জন্য নর্মাল। এই রিসেপ্টরগুলো আমাদের শরীরে নর্মাল কাজ করে থাকে, ভাইরাসগুলো গিয়ে ওই রিসেপ্টরকে সাথে বাইন্ড করে তারা ইনফেকশন তৈরি করে। যেমন ফর এক্সাম্পল CD4 টি রিসেপ্টর বা হেল্পার টি সেলের যেই CD4 থাকে ওইখানে কিন্তু এইচআইভি বাইন্ড করে, কিন্তু CD4 টি সেলের নর্মাল মেকানিজম হচ্ছে ক্লাস 2 MHC বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বাইন্ড করে এটা হচ্ছে হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করায়। কিন্তু এই CD4 সেলের সাথে এইচআইভি যেই ভাইরাস ওটা অ্যাটাচ করে মেনলি ইনফেকশন তৈরি করে। মানে আমাদের বডির নর্মাল রিসেপ্টরকে একটা ভাইরাস তার রিসেপ্টর হিসেবে গ্রহণ করে, বা আমাদের বডির যেই নর্মাল প্রোটিন নর্মাল যেই ফাংশন করে ওইসব প্রোটিনকে একটা ভাইরাস তাদের রিসেপ্টর হিসেবে গ্রহণ করে ইনফেকশন তৈরি করতে পারে। একটা এক্সাম্পল দিলাম এইচআইভি, আরও এক্সাম্পল আছে। তো এক্সাম্পলগুলো মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স বানিয়েছি, সেটা হচ্ছে আমি আমেরিকায় গেলাম ঘুরতে। তো আমেরিকায় তো অনেক কুকুর থাকে, সবাই পোষায়। তো আমাকে দেখে একটা কুকুর তাড়া করছে। তো তাড়া করলে আমি দৌড়ায় আমার রুমে ঢুকে গেছি, আমার রুমে এসি চলতেছে, মানে কুকুর তাড়া করছে, রুমে ঢুকছি, রুমে এসি চলতেছে। তো রাত হয়েছে, রাতে আমি আবার বারে যাব, আমেরিকায় তো বার থাকে। তো আমেরিকায় বারে যাওয়া কমপ্লিমেন্ট, মানে বারে যাইতেই হবে, ঠিক আছে। তো বারে যাওয়া হচ্ছে কমপ্লিমেন্ট। তো আমি বার থেকে যখন বাসায় আসছি, বাসায় এসে আমি ওয়াশরুমে যাব, ওয়াশরুমে গিয়ে দেখি হারপিকের যেই বক্সটা, হারপিকের কৌটা ওইটা আছে। ওইটা আমি কি করলাম, জোরে লাথি মারলাম, ঠাস করে বাস্ট হয়ে একটা শব্দ হয়ে আমি চলে আসলাম বাইরে। তো বাইরে চলে আসার পরে আমি কুকুরের দাবরানি খাইছি, আমি বারে গেছি, আমি হারপিক বাস্ট করছি। এখন আমার মনে সন্দেহ যে আমি কুকুরের দাবরানি খাইছি, আমার কুকুর কামড়ও দিতে পারে। মানে আমার মনে হচ্ছে আমি ভয়ে একটা ভ্যাকসিন দিই। তো আমি হাতে একটা ভ্যাকসিন দিই, ভ্যাকসিনটা এপিডার্মিসের ঠিক নিচে দিই। তো রিসেপ্টরগুলো এবার চলে আসি, আমি আমেরিকায় গিয়ে প্রথমে আমাকে কুকুর তাড়া করছে, আমি এসি রুমে ঢুকছি। তো র্যাবিস ভ্যাকসিনটা কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, অ্যাসিটাইল কোলিন, এসি থেকে অ্যাসিটাইল। সেকেন্ডলি আমি আমেরিকায় বারে যাওয়া কমপ্লিমেন্ট, তো এপিস্টেনবার্গ ভাইরাসটা কমপ্লিমেন্টের সাথে এফেক্ট করে, মানে বাইন্ড করে, কমপ্লিমেন্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে। মানে বার থেকে এপিস্টেনবার্গ ভাইরাস কমপ্লিমেন্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এবার হারপিসটা আমি ব্লাস্ট করলাম, মানে হারপিস ভাইরাসটা ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তারপরে আমি ডার্মিস একটি ভ্যাকসিন দিলাম র্যাবিসের ভয়ে।
তো এই ভ্যাকসিন থেকে ভ্যাকসিনিয়া ভাইরাসটা এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টরের সাথে বাইন্ড করে। তো নেক্সট আসি হচ্ছে ইনফেকশিয়াস নিউক্লিক অ্যাসিড। তো ইনফেকশিয়াস নিউক্লিক অ্যাসিডটা কি? একটা ভাইরাস কিন্তু প্রোটিন কোড নিউক্লিক অ্যাসিড সবগুলো মিলে একটা ভাইরাস, কিন্তু অনেক সময় এই ভাইরাসের যেই নিউক্লিক অ্যাসিডটা থাকে এটা পিউরিফাইড করে একটা ডিএনএ অথবা আরএনএ তৈরি করা যায়। তো এই পিউরিফাইড ডিএনএ আর আরএনএ কিন্তু ইনফেকশিয়াস হতেও পারে, নাও পারে, কিন্তু একটা ভাইরাস অলওয়েজ ইনফেকশিয়াস। কি বললাম? ভাইরাস ইজ অলওয়েজ ইনফেকশিয়াস, বাট পিউরিফাইড যেই পিউরিফাইড নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ আরএনএ ওটা ইনফেকশিয়াস হতেও পারে, নাও পারে। তো পিউরিফাইড যে ভাইরাল ডিএনএ অথবা আরএনএ থাকে সেইটার আর কি তিনটা ইম্পর্টেন্ট দিক আছে। প্রথম দিকটা কি? একটা ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল পুরো এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে, তার প্রোটিন কোডের কোনো প্রয়োজন নাই জেনেটিক ইনফরমেশনের জন্য। সেকেন্ড পয়েন্টটা কি? একটা ভাইরাসের হোস্ট ভাইরাল ইন্টারাকশন কিন্তু তার প্রোটিন কোডের জন্য হয়ে থাকে, নিউক্লিক অ্যাসিডের জন্য তার হোস্ট এবং ভাইরাল ইন্টারাকশন হয় না। সেল ট্রফিজম বলো কিংবা হোস্ট রেঞ্জ বলো, একটা নিউক্লিক অ্যাসিডের জন্য এটা প্রযোজ্য না। ফর এক্সাম্পল, আগে বলেছি আমাদের পোলিও ভাইরাসটা কিন্তু শুধুমাত্র হিউম্যান সেলে ইনফেকশন তৈরি করে, বাট আমরা যদি পিউরিফাইড আরএনএটা নিয়ে নিই পোলিও ভাইরাস থেকে, এই পিউরিফাইড আরএনএটা কিন্তু আমরা নন প্রিমিটিভ বা যে কোনো অ্যানিমেলের মধ্যে আমরা দিয়ে ওটার নর্মাল লাইফ সাইকেল বা গ্রোথ সাইকেল আমরা কমপ্লিট করে একটা নর্মাল ভাইরাস পেতে পারি। তো এই নর্মাল ভাইরাসটা ওই অ্যানিমেলের ক্ষেত্রে নন ইনফেকশিয়াস থাকবে, কিন্তু ওই অ্যানিমেল থেকে যখন আমরা ভাইরাসটা নিয়ে একটি প্রিমিটিভ বা হিউম্যানে দিব তখন তার ইনফেকশন তৈরি হবে। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই নন প্রিমিটিভ ভাইরাসগুলো আমাদের এই পোলিও ভ্যাকসিনকে সাপোর্টিং ভাইরাল গ্রোথে সাপোর্ট দিচ্ছে, বাট ইনফেকশন হচ্ছে না। আর একটা কথা আগেই বলছি, অল ভাইরাসেস আর ইনফেকশিয়াস, বাট ডিএনএ আরএনএ পিউরিফাইড ভাইরাল ডিএনএ আর আরএনএ আর নট ইনফেকশিয়াস। মানে অল ভাইরাস ইনফেকশিয়াস বাট পিউরিফাইড ডিএনএ আরএনএ ইনফেকশিয়াস হতেও পারে, নাও পারে। এখন আছে জিন এক্সপ্রেশন অ্যান্ড জিনোম রেপ্লিকেশন। জিন এক্সপ্রেশন জিনোম রেপ্লিকেশনের মধ্যে 5টা পয়েন্ট ছিল আমরা জানি। তো প্রথম পয়েন্ট হচ্ছে আর্লি এমআরএনএ সিনথেসিস। তো এমআরএনএ কিভাবে সিনথেসিস করে? তো ডিএনএ ভাইরাসগুলো ইউজুয়ালি একটা সেলের মানে হোস্ট সেলের নিউক্লিয়াসে রেপ্লিকেশন করে আমরা জানি, এবং আরএনএ ভাইরাসগুলো সাইটোপ্লাজমে রেপ্লিকেশন করে। তো ডিএনএ ভাইরাসগুলো ইউজুয়ালি হোস্ট সেলের নিউক্লিয়াসের ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ইউজ করে এমআরএনএ সিনথেসিস করে। কিছু এক্সেপশন আছে, এক্সেপশন হচ্ছে পক্স ভাইরাস। তো পক্স ভাইরাসটা কি করে? এটা হোস্ট সেলের নিউক্লিয়াসে রেপ্লিকেশন না করে পক্স ভাইরাসটা হোস্ট সেলের সাইটোপ্লাজমে রেপ্লিকেশন করে। তো এই পক্স ভাইরাসের নিজস্ব আরএনএ পলিমারেজ থাকে, এই ওন পলিমারেজ ইউজ করে এটা সাইটোপ্লাজমে ইউজুয়ালি রেপ্লিকেশন করে। এরপরে আসে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস ইউজুয়ালি একটা সেলের সাইটোপ্লাজমে রেপ্লিকেশন করে, বাট এক্সেপশন হচ্ছে রেট্রোভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই দুইটা এক্সেপশন কিভাবে মনে রাখবো? আরএনএ, আরতে হচ্ছে রেট্রোভাইরাস, আর এন ইনফ্লুয়েঞ্জার প্রথমে কিন্তু উচ্চারণটা এন আসে। তো ইনফ্লুয়েঞ্জা এবং রেট্রোভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস হওয়ার সত্ত্বেও এদের কিছু এক্সেপশন আছে। এইগুলো ইউজুয়ালি রেপ্লিকেশন নিউক্লিয়াসে করবে। তো আরেকটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাসের। ডেল্টা হেপাটাইটিস ভাইরালের যেসব ফ্যামিলি আছে ওইগুলো আরএনএ হওয়া সত্ত্বেও হেপাটোসাইটের নিউক্লিয়াসে রেপ্লিকেশন করে থাকে। তো রিও ভাইরাসের আরএনএটা ইউজুয়ালি ডাবল স্ট্র্যান্ড আমরা জানি, এই এক্সেপশন ছিল রিও বা রোটা ভাইরাস। তো সেটা হচ্ছে পজিটিভ পোলারিটি, নেগেটিভ পোলারিটি। হোয়াট ইজ পজিটিভ পোলারিটি? যে সকল ভাইরাসের জিনোম আরএনএ এমআরএনএর বেস সিকোয়েন্সের মতো তাদেরকে বলা হয় পজিটিভ আরএনএ, পজিটিভ পোলারিটির আরএনএ। তো এই পজিটিভ পোলারিটি আরএনএগুলোর কোনো পলিমারেজ এনজাইম দরকার হয় না রেপ্লিকেশন বা প্রোটিন সিনথেসিসের জন্য। এক্সেপশন হচ্ছে রেট্রোভাইরাস। এই রেট্রোভাইরাসে শুধু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দরকার হয়। আর যেসব ভাইরাল
আরএনএ এর বেস সিকোয়েন্সগুলো এমআরএনএ এর কমপ্লিমেন্টারি মানে অপোজিট, ওইগুলোকে বলা হয় নেগেটিভ পোলারিটি। এই নেগেটিভ পোলারিটি ভিরিয়নগুলোর আরএনএ পলিমারেজ দরকার হয় এমআরএনএ এবং প্রোটিন সিনথেসিসের জন্য। তো এই আরএনএ ভাইরাসগুলো নিয়ে ইউজুয়ালি 4টা স্ট্র্যাটেজি আছে। তো 4টা স্ট্র্যাটেজি আমি এখন বলবো। তো প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। এটা হচ্ছে মানে স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ অফ পজিটিভ পোলারিটি। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ অফ পজিটিভ পোলারিটি। এইখানে ইউজুয়ালি পোলিও ভাইরাসটা থাকে। তো পোলিও ভাইরাসের আরএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ড থাকে উইথ পজিটিভ পোলারিটি। এরা হচ্ছে এদের যে আরএনএ জিনোমটা থাকে ওটাকে ওরা ডাইরেক্ট এমআরএনএ হিসেবে ইউজ করতে পারে। এবার চলে আসি সেকেন্ড স্ট্র্যাটেজি। সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ উইথ নেগেটিভ পোলারিটি। তো একটা আরএনএ ইউজুয়ালি ট্রান্সক্রাইব হতে পারে তার নেগেটিভ স্ট্র্যান্ড একটা টেমপ্লেট হিসেবে ব্যবহার করে, কিন্তু আমাদের সেলে কোনো আরএনএ পলিমারেজ থাকে না যেটা আরএনএ কে টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারে ডাইরেক্টলি। কোনো আরএনএ পলিমারেজ থাকে না। তো এই ভাইরাসগুলো তাদের নিউক্লিক স্ট্রাকচারে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ইউজুয়ালি ক্যারি করে। তো এই আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ উইথ নেগেটিভ পোলারিটি ভাইরাসগুলোতে ইউজুয়ালি 2টা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে সিঙ্গেল পিস অফ আরএনএ থাকতে পারে, একটা হচ্ছে মাল্টিপল পিস অফ আরএনএ থাকতে পারে। তো সিঙ্গেল পিস অফ আরএনএর এক্সাম্পল হচ্ছে মিজলস ভাইরাস এবং র্যাবিস ভাইরাস। মিজলস হচ্ছে প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলির একটি সদস্য, আর র্যাবিস ভাইরাস হচ্ছে র্যাবডোভাইরাস ফ্যামিলির সদস্য। তো এখানে সিঙ্গেল পিস অফ আরএনএ ভাইরাস হচ্ছে মিজলস এবং র্যাবিস। তো এটা জানার জন্য আমার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে র্যাবিস যদি একবার হয়, যদি আমরা ভ্যাকসিন না দিই মারা যায়, মানে র্যাবিস একবার হলে মানুষ মারা যায় ভ্যাকসিন না দিলে। তো সেই হিসাবে মনে রাখবো র্যাবিস একটা আরএনএ থাকে। আর এইদিকে মিজেলস, মিজেলস কিন্তু একবারই হয় ইউজুয়ালি, কারণ 2বার খুব রেয়ার। তো সেই হিসাবে মিজেলস এবং র্যাবিসের আরএনএ 1 পিস। আর মাল্টিপল পিসেস অফ আরএনএ থাকে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। এটা আমি আগেও আলোচনা করেছি। আমি বলেছি সেগমেন্টেড আরএনএ থাকে, মানে আগে লেঞ্জেই রেখেছিল সেগমেন্টেড আরএনএ, বাট এইখানে আমি দেখতেছি আরএনএ মাল্টিপল পিসেস থাকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। এগুলো আসলে মিক্সো ভাইরাসের ফ্যামিলি। কিছু ভাইরাস আছে যেইগুলো আরএনএ সেগমেন্টেড থাকে, 2টা, অ্যারিনা আর বুনিয়া। অ্যারিনা ভাইরাস এবং বুনিয়া ভাইরাসের আরএনএ সেগমেন্টেড থাকে। আবার কিছু ভাইরাসে পজিটিভ পোলারিটি নেগেটিভ পোলারিটি 2টা একসাথে থাকতে পারে, এদেরকে বলা হয় অ্যাম্বিসেন্স। নেক্সট আসি হচ্ছে থার্ড গ্রুপ। থার্ড গ্রুপ হচ্ছে ডাবল স্ট্র্যান্ড আরএনএ গ্রুপ। তো ডাবল স্ট্র্যান্ড আরএনএ গ্রুপে যেই আরএনএগুলো থাকে ওই 2টা স্ট্র্যান্ডের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। এই জন্যে এই আরএনএগুলো ডাইরেক্টলি এমআরএনএ হিসেবে ইউজ হতে পারে না। যেমন আমরা প্রথম ক্যাটাগরি পেয়েছিলাম যে সিঙ্গেল স্ট্র্যান্ড উইথ পজিটিভ পোলারিটি, ওইখানে একটা আরএনএ যেরকম টেমপ্লেট হিসেবে ইউজ হয়েছিল, এইখানে আরএনএ ডাবল স্ট্র্যান্ড থাকে বলে কখনো টেমপ্লেট হিসেবে ইউজ হতে পারে না, আর এই 2টার মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। তো একটা আমাদের মানে সেলের মধ্যে কোনো এনজাইম থাকে না যেগুলো আরএনএ থেকে এমআরএনএ তৈরি করতে পারে। তো এই ডাবল স্ট্র্যান্ড আরএনএর এক্সাম্পল হচ্ছে রোটাভাইরাস বা রিও ভাইরাস ফ্যামিলি আমরা জানি। তো এই রোটাভাইরাসের আরএনএ 11টা সেগমেন্টস থাকে। ডাবল স্ট্র্যান্ড আরএনএর 11টা সেগমেন্ট থাকে, এটা মনে রাখতে হবে। এইভাবে মনে রাখতে পারি যে রোটাভাইরাস ডায়রিয়ায় 11বার ওয়াশরুমে যায়, মানে 11বার ওয়াশরুমে যায়। ডায়রিয়ায় তো বেশি ওয়াশরুমে যাবে, তো 11বার ওয়াশরুমে যায়, মানে রোটাভাইরাসে 11টা সেগমেন্ট আছে, মনে রাখার সুবিধার্থে। পরবর্তী ক্যাটাগরি হচ্ছে ফোর্থ ক্যাটাগরি। এইগুলোর মধ্যে আছে রেট্রোভাইরাস ফ্যামিলি। রেট্রোভাইরাস ফ্যামিলিতে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থাকে, কিন্তু 2টা করে আরএনএ থাকে। এই কারণে এই রেট্রোভাইরাসকে ইউজুয়ালি ডিপ্লয়েড বলা হয়ে থাকে। তো এই রেট্রোভাইরাসে প্রথমে ইউজুয়ালি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে। এটা ব্যবহার করে এই প্রথমে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা হয় এবং ডিএনএ থেকে পলিমারেজ 2 ব্যবহার করে আরএনএ তৈরি করা হয়ে থাকে। এবার আসি ইনফেকশিয়াস ডিএনএ আরএনএ। এর আগে আমি আলোচনা করেছি যে ইনফেকশিয়াস ডিএনএ অথবা আরএনএ বা ইনফেকশিয়াস নিউক্লিক অ্যাসিড। অল ভাইরাস আর ইনফেকশিয়াস, বাট পিউরিফাইড ডিএনএ বা আরএনএ ইনফেকশিয়াস না সব, এটা আমি বলেছি। তো এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে
viruses that do not require a polymerase in their virion can produce infectious DNA or RNA. অর্থাৎ যেই সব ভাইরাসের ভিরিয়নে পলিমারেজ এনজাইম দরকার নাই ওইগুলাই ইনফেকশিয়াস ডিএনএ আরএনএ প্রডিউস করতে পারে। তো এক্সাম্পল দিলে সহজ হবে, সেটা হচ্ছে পক্স ভাইরাস। পক্স ভাইরাস কিন্তু পলিমারেজ এনজাইমটা পক্স ভাইরাসে থাকে। তো আরও কিছু ভাইরাস আছে যেমন নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, ডাবল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস অথবা রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসেও কিন্তু পলিমারেজ এনজাইমটা থাকে, যেমন রেট্রোভাইরাসের রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইমটা কিন্তু পলিমারেজ। তো যে ভাইরাসে পলিমারেজ এনজাইম থাকবে ওই ভাইরাসগুলো কখনো ইনফেকশিয়াস ডিএনএ অথবা আরএনএ প্রডিউস করে না। ভাইরাস নিজে কিন্তু ইনফেকশিয়াস, বাট এই যেই ভাইরাসগুলোতে পলিমারেজ এনজাইমগুলো থাকবে এই ভাইরাসগুলো ইনফেকশিয়াস ডিএনএ আরএনএ তৈরি করে না। বাট পলিমারেজ এনজাইম যেই সব ভিরিয়নে নাই সেই সব ভিরিয়নগুলো ইনফেকশিয়াস ডিএনএ আরএনএ প্রডিউস করে। মানে পলিমারেজ ছাড়া ভাইরাস মানে ইনফেকশিয়াস ডিএনএ আরএনএ, এটা মনে রাখবো। বাট ভাইরাস কিন্তু সবই ইনফেকশিয়াস। এবার আসি কিছু ভাইরাস সাইটোপ্লাজমিক রেপ্লিকেশন করে ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও। আমি এর আগে বলেছি পক্স ভাইরাস। তো এখানে আরও একটা জিনিস দেখেছি যে শুধু পক্স ভাইরাস না, ভ্যাকসিনিয়া ভাইরাসও ডিএনএ ভাইরাস হওয়ার সত্ত্বেও সেটা সাইটোপ্লাজমিক রেপ্লিকেশন করে। তো ইজিলি মনে রাখতে পারি, আমি এর আগে বলেছিলাম গুয়ার্নিয়ারি বডি আমরা দুইটা জায়গায় দেখতে পারি, একটা হচ্ছে স্মল পক্স ভাইরাসে, একটা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাসে। তো এই দুইটা ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে সাইটোপ্লাজমিক রেপ্লিকেশন দেখতে পারি। এরপরে আসি রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস ফ্যামিলিতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। তো রেট্রোভাইরাস ছাড়া আরেকটা ভাইরাল ফ্যামিলিতেও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, বাট তারা রেট্রোভাইরাস না। তো তারা হচ্ছে দুইটা ভাইরাস ফ্যামিলিতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে, এক হচ্ছে রেট্রোভাইরাস, দুই হচ্ছে হেপাটনা ভাইরাস। তো হেপাটনা ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, এটা আমি জানতাম না। তো রেট্রোভাইরাস হচ্ছে একদম আর্লি রেপ্লিকেশনে আসলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা নিয়ে কাজ করে, বাট হেপাটনা ফ্যামিলির হেপাটাইটিস বি ভাইরাসটা লেট রেপ্লিকেশনে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা কাজে লাগায়। যখন এরা আরএনএ ইন্টারমিডিয়েট থেকে ডিএনএ জেনোম প্রডিউস করে তখনই এই লেট রেপ্লিকেশনে হেপাটনা ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম প্রডিউস কাজে লাগায়। তো একটা অ্যান্টিভাইরাল ট্যাগ আছে ল্যামিভুডিন। এই ল্যামিভুডিনটা ইউজুয়ালি হেপাটাইটিস বি ভাইরাস এবং এইচআইভি ভাইরাস দুইটার ক্ষেত্রেই একই সাথে কাজ করতে পারে, কারণ এটা আসলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমকে ইনহিবিট করে দেয় এই অ্যান্টিভাইরাল ট্যাগটা। তো একটা ট্রিক্স মনে রাখতে পারি, সেটা হচ্ছে লামি মানে একটা মেয়ের নাম লামিয়া নদীতে লাফ দিতে ভয় পায়। তো নদী মানে রিভার থেকে রিভার ট্রান্সক্রিপ্টেজ, এটা আমি মনে রাখতে পারি। লামিভুডিন রিভার ট্রান্সক্রিপ্টেজকে ইনহিবিট করে। তো এই ডিএনএ ভাইরাসে যেই ডিএনএ পলিমারেজ থাকে এটাই বোথ ডিএনএ ডিপেন্ডেন্ট এবং আরএনএ ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি থাকে। তো একটা ভাইরাল রেপ্লিকেশনের সময় আমরা জানি যে আর্লি প্রোটিন সিনথেসিসে এনজাইম হয় আর লেট প্রোটিন সিনথেসিসে স্ট্রাকচারাল প্রোটিন হয়, বাট কিছু কিছু ভাইরাসে সরাসরি স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস হয় না। এগুলো হচ্ছে প্রিকারসার পলিপেপটাইড সিনথেসিস করে। প্রথমে এমআরএনএ থেকে প্রিকারসার পলিপেপটাইড সিনথেসিস হয়, দেন এই প্রিকারসার পলিপেপটাইড থেকে দেন প্রোটিয়েজ এনজাইমের মাধ্যমে এটা ক্লিভস হয়ে দেন স্ট্রাকচারাল প্রোটিনে কনভার্ট হয়। তো এক্সাম্পল হচ্ছে পিকর্না ভাইরাস ফ্যামিলির যে সদস্যগুলো আছে সবাই হচ্ছে প্রথমে পিকারসাল পলিপেপটাইড প্রডিউস করে। এই পিকারসাল পলিপেপটাইড থেকে মেনলি এই প্রোটিয়েজ এনজাইমের মাধ্যমে ক্লিভড হয়ে দেন স্ট্রাকচারাল প্রোটিন হয়। তো পিকর্না ভাইরাস ফ্যামিলির সদস্য কি কি আছে আমি জানি, আমি আগেই বলেছিলাম প্ল্যানে ছিল কক্সবাজারে গিয়ে ছবি তুলবো, পোলিওর একটাই হচ্ছে আমাকে রাইনো তাড়া করে, সো ওইগুলা। তো এখন কাহিনী হচ্ছে এই সিঙ্গেল পলিপেপটাইড যেটা তৈরি করে, এই সিঙ্গেল পলিপেপটাইডই মেনলি ক্লিভড হয়ে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করে প্রোটিয়েজ নামক একটা এনজাইমের মাধ্যমে। সো ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এই প্রোটিয়েজ এনজাইমটাই তৈরি করে এই ভাইরাস, মানে ভাইরাসই তৈরি করতেছে সিঙ্গেল পলিপেপটাইড এবং এই ভাইরাস নিজেই তৈরি করতেছে তার প্রোটিয়েজ নামক এনজাইম। তো প্রোটিয়েজ এনজাইম নিজেই তৈরি করতেছে, নিজের উপরেই কাজ করতেছে, মানে
তো এই সিঙ্গেল পলিপেপটাইডের মধ্যে একটা হচ্ছে থাকে প্রোটিয়েজ, এই প্রোটিয়েজটা পলিপেপটাইডকে ক্লিপ করে আলটিমেটলি স্ট্রাকচারাল প্রোটিন করে। মানে ভাইরাসের নিজের তৈরি প্রোটিয়েজ এনজাইম দিয়ে ভাইরাসের নিজের পলিপেপটাইডকে সে ব্রেক করে দিচ্ছে। তো আর একটা মজার এক্সাম্পল আছে, সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসে দুইটা জিন থাকে, আমরা জানি গ্যাগ জিন এবং পল জিন। এই গ্যাগ জিন এবং পল জিন প্রথমে পিকারসার পলিপেপটাইডে সিনথেসিস হয়, দেন এগুলো থেকে মেনলি মানে এইগুলো দেন প্রোটিয়েজ নামক এনজাইম দিয়ে ক্লিভড হয়ে যায়। তেমনি ফ্লাভি ভাইরাস ফ্যামিলিরাও পিকারসার পলিপেপটাইড তৈরি করতে পারে, ওইগুলো ক্লিভেড হয়ে প্রোটিয়েজ ভাইরাস ইনকোডেড প্রোটিয়েজ দিয়ে ক্লিভস হয়ে দেন ফাংশনাল প্রোটিনে কনভার্ট হয়। সো পিকারসার প্রোটিন তৈরি করে হচ্ছে ফ্লাভি ভাইরাস ফ্যামিলি, পিকোনা ভাইরাস ফ্যামিলি, এইচআইভি ভাইরাস। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং রোটা ভাইরাস ফ্যামিলিগুলোর সেগমেন্টেড আরএনএ থাকে, আমরা আগে বলেছি। তো এই সেগমেন্টেড আরএনএটা পিকারসার প্রোটিন তৈরি না করে প্রত্যেকটা সেগমেন্টই আলাদা আলাদাভাবে ফাংশনাল পলিপেপটাইড প্রডিউস করে, এনকোড করে। তো ভাইরাসের রেপ্লিকেশন একটা প্রিন্সিপাল মেনে চলে, প্রিন্সিপালটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারিটি। তো প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারিটি মানে হচ্ছে ভাইরাল রেপ্লিকেশনে একটা কমপ্লিমেন্ট বেস সিকোয়েন্স প্রডিউস হবে, দেন ওই বেস সিকোয়েন্স টেমপ্লেট হিসেবে ব্যবহার করে তার আদার মানে বিপরীত পোলারিটির টেমপ্লেট তৈরি করবে। এটা আমরা সবাই জানি। এক্সাম্পল হচ্ছে পোলিও ভাইরাস প্রথমে নেগেটিভ স্ট্র্যান্ড ইন্টারমিডিয়েট তৈরি করে, যার পরবর্তীতে পজিটিভ স্ট্র্যান্ড জিনোম প্রডিউস হয়। দেন ইনফ্লুয়েঞ্জা, মিজলস, র্যাবিস পজিটিভ স্ট্র্যান্ড জিনোম প্রডিউস করে, যার পরবর্তীতে নেগেটিভ স্ট্র্যান্ড জিনোম প্রডিউস হয়। মানে পজিটিভ স্ট্র্যান্ড ইন্টারমিডিয়েট প্রডিউস করে, যার পরবর্তীতে নেগেটিভ স্ট্র্যান্ড জিনোম আসে। তো পজিটিভ মনে রাখবে এইভাবে, আই অ্যাম অলওয়েজ পজিটিভ, আই অ্যাম আর পজিটিভ, আই অ্যাম ইজ হয়, আই অ্যাম এর পর আর মনে রাখতে পারি, আইতে ইনফ্লুয়েঞ্জা, এমতে মিজলস, আরতে র্যাবিস, আরও একটা আছে রোটা ভাইরাস। এগুলো সব পজিটিভ স্ট্র্যান্ড ইন্টারমিডিয়েট ব্যবহার করে, যার কারণে পরবর্তীতে নেগেটিভ স্ট্র্যান্ড আসে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তো রোটা ভাইরাস থেকে কিন্তু ডাবল স্ট্র্যান্ড জিনোম আরএনএ প্রডিউস হয়। তেমনি রেট্রো ভাইরাস হচ্ছে নেগেটিভ স্ট্র্যান্ড ইউজ করে, যার কারণে পজিটিভ হয়। রেট্রো মানে পিছাই যাওয়া, পিছানো মানে নেগেটিভ, এভাবে রাখবো, সে ইউজ করে নেগেটিভ। তো এইভাবে পজিটিভ স্ট্র্যান্ড তৈরি হয়। তো আসলে এইগুলাই এখানে এই সবই দেয়া। তো অনেক ক্ষেত্রে যেই কমপ্লিমেন্টারি যে বেস সিকোয়েন্স থেকে আরেকটা অপোজিট পোলারিটির যেই বেস সিকোয়েন্স তৈরি হচ্ছে, এই বেস সিকোয়েন্স থেকে মেনলি হচ্ছে মানে বেস সিকোয়েন্স বা ভাইরাল এই জিনোম থেকেই যেই নতুন জিনোমটা তৈরি হচ্ছে, ওটা থেকে পরবর্তীতে ক্যাপসিড প্রোটিন তৈরি হতে পারে, মানে অনেক ভাইরাসের ক্ষেত্রে তৈরি হয়। এখানে একটা টেবিল আছে 29/3। এই টেবিলটা আসলে আমি বুঝতে পারি না, এটা আমরা বই থেকে দেখে নিলেই ভালো হবে। এখানে আমি বলেছিলাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম হেপাটাইটিস বি ভাইরাস এবং রেট্রোভাইরাস ফ্যামিলি বা এইচআইভিতে থাকে। তো একটা কথা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজে প্রথম স্টেপসে যখন আরএনএ টেমপ্লেট ফর রিভার্স ট্রান্সক্রিপ্টেন তৈরি হয়, তখন এই আরএনএটাই কিন্তু এইচআইভি ভাইরাসের জিনোম হিসেবে কাজ করে, কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের জিনোম হিসেবে কাজ করে না। কারণ হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ ভাইরাস, এটা হচ্ছে দ্বিতীয় যে স্টেপসে যখন ডিএনএ প্রডিউস হয় রিভার্স ট্রান্সক্রিপশন মানে এনজাইমের মাধ্যমে, তখন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের জিনোমটা প্রডিউস হয়। একটা বক্স আছে 29.4, এখান থেকে দেখে নিলে আরও ক্লিয়ার হবে। এরপরে আসি প্রোজেনিভিরিয়ন অ্যাসেম্বলি। প্রোজেনিভিরিয়ন অ্যাসেম্বলি কীভাবে হয় অনেক আগে বলেছি। তো এখানে যেই সাইটোমেগালো ভাইরাস ইউজুয়ালি নিউক্লিয়াসের মধ্যে অ্যাসেম্বল হয়। তো এই সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে প্রথমে একটি ক্যাপসিড তৈরি হয়। এই ক্যাপসিডটা আসলে হলো থাকে, মানে ক্যাপসিডের মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না। তো প্রথমে সাইটোমেগালো ভাইরাসের যেই ক্যাপসিড প্রডিউস হয়, ওর মধ্যে পরবর্তীতে ভাইরাল যেই নিউক্লিক অ্যাসিড ওইটা এন্টার করে। এই এন্টার করার জন্য একটি পোর্টাল প্রোটিনের দরকার হয়, যেই পোর্টাল প্রোটিনটা ক্যাপসিডের অ্যাপেক্সে থাকে। তো
একটা ভাইরাস যখন একটা সেলের মধ্যে অ্যাসেম্বল হয়ে যায়, তো নিউক্লিক অ্যাসিডটা প্রডিউস হওয়ার পরে এটা যখন ওই সেলটা থেকে বের হয়ে আসে যে প্রসেস, ওটাকে বলে বাডিং। তো বাডিংয়ে এই আগেই বলেছি যে সেলের লিপিডটা আছে সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে। তো বাডিংয়ের সময় এই সাইটোপ্লাজমিক মেমব্রেন এবং আর ক্যাপসিডের মধ্যে একটা প্রোটিন ইন্টারাকশন করে, যেটাকে বলা হয় ম্যাট্রিক্স প্রোটিন। এটা আগেও বলেছি। তো এই বাডিংয়ের জন্য আসলে সেলের কোনো ক্ষতি হয় না। তো নেক্সট হচ্ছে একটা টেবিল আছে 29.5, এখানে বলা হয়েছে ডিএনএ পলিমারেজ প্রডিউস এবং আরএনএ পলিমারেজ প্রডিউস সম্পর্কে। কোন কোন ভাইরাসের ডিএনএ পলিমারেজ হোস্ট সেলে প্রডিউস হয় এবং কোন কোন ভাইরাসের ডিএনএ বা আরএনএ পলিমারেজ ভাইরাল সেলে প্রডিউস হয়, মানে ভাইরাস প্রডিউস করে। তো এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজগুলো হোস্ট সেলে প্রডিউস হয় দুইটা। তো একটা ছন্দ, সেটা হচ্ছে দিনে আমি সেল করতে পারবো, তাই না? দিনে মানে ডিএনএ, সেল মানে সেলের মধ্যে, পারবো পিতে দুইটা, প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং পারবো ভাইরাস B19, দিনে আমি সেল করতে পারবো। এইভাবে এগুলো আর ডিএনএ পলিমারেজ। এবার আরএনএ পলিমারেজ হচ্ছে আরতে হচ্ছে রাতে, মানে এইটার সাথে আসলে মেলে না। রাতে আমি সেল করতে পারবো না কি এইচআইভি। এইচআইভি একটা খারাপ জিনিস, আমি পারবো না। তো এইচআইভি, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস এবং হেপাটাইটিস ডি ভাইরাসগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, এবং এইগুলোর আরএনএ পলিমারেজ সিনথেসাইজ করে হচ্ছে সেল। আর বাকি ডিএনএ ভাইরাস যা আছে সবার পলিমারেজ সিনথেসিস হয় ভাইরাসে এবং আরএনএ ভাইরাসও ভাইরাসে। মানে আমি অর্ধেকটুকু বললাম। এখন ভাইরাসের এমআরএনএ সম্পর্কে একটা কথা আছে, সেটা হচ্ছে ভাইরাসের এমআরএনএ যেই 5 এন্ডটা থাকে, 5 এন্ডে একটি মিথাইলেটেড জিটিপি থাকে, যেটাকে ক্যাপ বলে। এই ক্যাপটা লিঙ্ক থাকে একটি ইনভার্টেড বন্ড দিয়ে, যেই বন্ডটা হচ্ছে 3 to 5। আসলে ইউজুয়ালি 5 to 3 হয়, বাট এইখানে ক্যাপটা ইনভার্টেড 3 to 5 থাকে। এবং 3 যেই টেলটা থাকে, 3 টেলে মানে 3 যে এন্ড থাকে সেখানে একটি টেল থাকে, টেলটা হচ্ছে 100 থেকে 200 অ্যাডেনোসাইড রেসিডিউ হয়। আরেকটি ইন্টারেস্টিং ম্যাটার, সেটা হচ্ছে পোলিও ভাইরাস থেকে আমরা জানি ডাইরেক্টের আরএনএটা টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারে। তো আরএনএটা টেমপ্লেট হিসেবে ইউজ করে পলিপেপটাইড তৈরি করে একটি লং, এটা পরবর্তীতে প্রোটিয়েজ দিয়ে ক্লিভড হয়ে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হয়। তো এখানে একটা টেবিল আছে, টেবিলে দেওয়া হচ্ছে সাইট অফ প্রোটিওলাইটিক ক্লিভেজ এবং কতটা পলিপেপটাইড প্রডিউস হয়। তো পিকর্না ভাইরাস এবং ফ্লাভি ভাইরাসে ইনটায়ার জিনোম আরএনএ থেকে সিঙ্গেল পলিপেপটাইড প্রডিউস হয়। আর টোগা করোনা রেট্রোভাইরাসে মোর দেন 1 পলিপেপটাইড ফর্ম হতে পারে। আর সাইট অফ ক্লিভড হচ্ছে সব ভাইরাসে হয় সাইটোপ্লাজমিক ক্লিভেজ, বাট রেট্রোভাইরাসের ক্লিভেজটা হবে বাডিং ভিরিয়নে। এবার আমি আসি লাইসোজেনিক কনভার্সন। তো লাইসোজেনিক কনভার্সনে আসলে ল্যামডা ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে এটা এক্সপ্লেন করা অনেক ইজি, তবে টিউমার ভাইরাস এবং হার্পিস ভাইরাসও লাইসোজেনিক কনভার্সনের মতো কিছু সিমিলার স্টেপস দেখায়। তো একটা ব্যাকটেরিওফাজ যখন একটা ব্যাকটেরিয়াতে ঢুকে, তখন ইউজুয়ালি দুইটা ফেজ সে ফলো করতে পারে, একটা হচ্ছে লাইটিক সাইকেল, একটা লাইসোজেনিক সাইকেল। তো লাইটিক সাইকেলটা কি? একটা ভাইরাস যখন একটা ব্যাকটেরিয়াতে ঢোকার পরে ওইটা ইউজুয়ালি রেপ্লিকেট করে, মাল্টিপ্লাই করার পরে ওই সেলটাকে লাইসিস করে অনেকগুলো প্রোজেনি ভিরিয়ন বের হয়ে যায়, এটা হচ্ছে লাইটিক সাইকেল। আর লাইসোজেনিক সাইকেলটা কি? একটা ভাইরাস যখন একটা ব্যাকটেরিয়াতে ঢোকার পরে ওই ভাইরাসটা তার নিউক্লিক অ্যাসিডটা ওই ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিড ডিএনএতে ইন্টিগ্রেট করার পরে ওইটা ওই ইন্টিগ্রেটেড অবস্থায় অনেক দিন পর্যন্ত থাকতে পারে। তারপরে যে কোনো বাইরের স্টিমুলাসে, কোন স্টিমুলাস, আল্ট্রাভায়োলেট রে অথবা কেমিক্যাল যে কোনো হিট, এইগুলোতে যখন এই ডিএনএটা আবার ডিস্ট্রয় হয়ে যায়, তখন এই ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা বের হয়ে নতুন অনেকগুলো রেপ্লিকেটেড ফর্ম বের করে, ওইগুলো দেন নর্মাল লাইটিক সাইকেল মেনটেন করে ওই ব্যাকটেরিয়াল সেলটা ডিস্ট্রয় করে ভাইরাসগুলো বের হয়ে যায়। তো একটা ভাইরাস যখন একটা ব্যাকটেরিয়া ফাজের মধ্যে ঢোকে, সেটা লাইটিক সাইকেল করবে নাকি লাইসোজেনিক সাইকেল
করবে সেটা আসলে ডিপেন্ড করে দুইটা প্রোটিনের উপরে। একটা হচ্ছে রিপ্রেসর প্রোটিন, আর একটা হচ্ছে অ্যান্টাগোনাইজার অফ দি রিপ্রেসর প্রোটিন। তো রিপ্রেসর প্রোটিনের জন্য আসলে লাইসোজেনিক সাইকেল হয়। তো যেই সব ভাইরাসে অ্যান্টাগোনাইজার অফ দি রিপ্রেসর প্রোটিনটা বেশি থাকে সেখানে আসলে লাইসোজেনিক কনভার্সনটা ইনহিবিট হয়, ওখানে লাইটিক সাইকেলটা হয়। আর যেই সব ব্যাকটেরিয়াই রিপ্রেসর প্রোটিনটা ফাংশনিং করে সেই সব ব্যাকটেরিয়াতে যদি কোনো ভাইরাস ঢুকে তাদের আর নর্মাল রেপ্লিকেশনটা হয় না, তখন এই লাইসোজেনিক কনভার্সনটা হয়ে থাকে। তো রিপ্রেসর জিনটা আসলে কোড করে সিআই জিন, মানে রিপ্রেসর প্রোটিনটা আসলে কোড করে সিআই জিন, এবং অ্যান্টাগোনাইজার অফ দি রিপ্রেসর প্রোটিনটা কোড করে সিআরোজিন বা ক্রোজিন নামক একটা জিন। তো ওই ভাইরাসটা যখন আসলে একটা ব্যাকটেরিয়ার মধ্যে গিয়ে যখন ডিএনএটা ইন্টিগ্রেট করে, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। আর এই ইন্টিগ্রেশনটা আসলে কন্ট্রোল করে এই ফেজ ইনকোডেড রিকম্বিনেশন এনজাইম, আসলে এইটা কন্ট্রোল করে। মানে একটা ফেজ এনকোডেড রিকম্বিনেশন এনজাইম এই ইন্টিগ্রেশনটা ইউজুয়ালি মেনটেন করে থাকে। আর ভাইরাল নিউক্লিক অ্যাসিডটা যখন ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিডে ইন্টিগ্রেটেড হয় তখন এই ভাইরাল ডিএনএকে, ইন্টিগ্রেটেড ভাইরাল ডিএনএকে প্রোফেজ বলা হয়ে থাকে। তো একটা ভাইরাল ডিএনএ আসলে একটা ব্যাকটেরিয়াল ডিএনএর অনেক জায়গায় ইন্টিগ্রেটেড হতে পারে, যে কোনো এক সাইডে ইন্টিগ্রেটেড হতে পারে, অথবা ডিএনএর পুরোটা জুড়ে ইন্টিগ্রেটেড হতে পারে। তো মিউফেজ, যেটা মিউফেজটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিডের চারিদিকে পুরোটা জুড়ে ইন্টিগ্রেটেড হতে পারে। আবার একটা ব্যাকটেরিওফাজ আছে যেটা একটা ব্যাকটেরিয়ার মধ্যে ইউজুয়ালি ঢুকে সেটা কোনো ইন্টিগ্রেশন আর করে না, ওটা নন ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, যেমন হচ্ছে P1 ফেজ। এই P1 ফেজটা যদি কোনো ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকে এটা নন ইন্টিগ্রেটেড অবস্থায় এক্সট্রা ক্রোমোজোমালি অ্যাপিয়ার করে, এটাকে অনেকটা প্লাজমিডের মতো দেখা যায়, P1 ফেজকে। আর হচ্ছে নেক্সট আসি যেই আল্ট্রাভায়োলেট রে এবং লাইট যেই পড়ে একটা ইন্টিগ্রেটেড যেই ভাইরাসকে আর কি ডিস্ট্রয় করে দেয়, যার কারণে লাইসোজেনিক সাইকেলটা থেকে লাইটিক সাইকেল এসে বের হয়। তো এই আল্ট্রাভায়োলেট রে এবং লাইটটা কি করে, এই আল্ট্রাভায়োলেট রে, লাইট বা কেমিক্যাল এগুলো আসলে যখন একটা ব্যাকটেরিয়াতে পড়ে তখন কিছু প্রোটিয়েজ এনজাইম সিনথেসিস করে। এই প্রোটিয়েজটা কি করে, যে রিপ্রেসর প্রোটিন থেকে ওটাকে ডিস্ট্রয় করে দেয়। তো রিপ্রেসর প্রোটিনটা ডিস্ট্রয় হলে তো নর্মালি অ্যান্টাগোনাইজার অফ দি রিপ্রেসর প্রোটিনটা কাজ করবে, তখন আর এই লাইসোজেনিক সাইকেলটা থাকে না, লাইটিক সাইকেলের মাধ্যমে ভাইরাসগুলো সেলটা লাইসিস করে বের হয়ে যায়। তো একটা ফেজ আছে বিটা ফেজ, এই বিটা ফেজটা হচ্ছে ডিপথেরিয়া টক্সিনের লাইসোজেনিক কনভার্সন ইউজুয়ালি করে থাকে। বিটা ফেজ ডিপথেরিয়া টক্সিনের লাইসোজেনিক কনভার্সন করে। নেক্সট আসি ল্যাটেন্সি। আমাদের হিউম্যান সেলে অনেক ভাইরাস ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে, সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের মধ্যে হার্পিস ভাইরাস ফ্যামিলির মধ্যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেনবার্গ ভাইরাস, এইগুলো ইউজুয়ালি ল্যাটেন্সি প্রডিউস করে। মানে হার্পিস ভাইরাস ফ্যামিলি ল্যাটেন্সি প্রডিউস করে, তার মধ্যে এই চারটা হচ্ছে মেন। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস কিভাবে ল্যাটেন্সি প্রডিউস করে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যখন আমাদের নিউরনে এফেক্ট করে তখন এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস কিছু প্রোটিন সিনথেসিস করে। এই প্রোটিনকে সংক্ষেপে বলা হয় ল্যাটস প্রোটিন বা ল্যাটেন্সি অ্যাসোসিয়েটেড ট্রান্সক্রিপ্টস প্রোটিন। এই ল্যাটেন্সি অ্যাসোসিয়েটেড ট্রান্সক্রিপ্ট প্রোটিন আসলে এক ধরনের নন কোডিং রেগুলেটরি আরএনএ, যেটা ভাইরাল প্রোটিনের রেপ্লিকেশন সাপ্রেস করে দেয়। তো কোনো কারণে এই ল্যাটস প্রোটিনটা যদি এক্সাইডস বা নষ্ট হয়ে যায়, তারপরে এই ভাইরাল রেপ্লিকেশন তো আর সাপ্রেস করতে পারতেছে না, তখন এই ভাইরালটা আবার পুনরায় রেপ্লিকেশন করে ইনফেকশন তৈরি করে। তো যতক্ষণ এই ল্যাটস প্রোটিনটা থাকে এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা আসলে ল্যাটেন্ট পিরিয়ডে থাকে। নেক্সট আসি সাইটোমেগালো ভাইরাস। সাইটোমেগালো ভাইরাস আসলে একটা এমআরএনএ সিনথেসিস করে। এই এমআরএনএটা এই
ভাইরাস নিজেই যে এমআরএনএ তৈরি করতেছে, এই এমআরএনএটা ভাইরাল রেপ্লিকেশনটা ইনহিবিট করে, এবং এই সাইটোমেগালো ভাইরাস এমআরএনএ তৈরি করার পাশাপাশিও কিছু আরএনএ এবং প্রোটিন সিনথেসাইজ করে, যেগুলো ওই ইনফেক্টেড ভাইরাসের অ্যাপোপ্টোসিসটা ইনহিবিট করে। আলটিমেটলি ওই ইনফেক্টেড সেলের অ্যাপোপ্টোসিসটা ইনহিবিট করে। তো আলটিমেটলি এই সেলটা অ্যাপোপ্টোসিস হয় না, সেলটা অনেক দিন যাবৎ নর্মাল থাকে। সো মেগালো ভাইরাসটাও নর্মালি ল্যাটেন্ট অবস্থায় ওই ভাইরাসে থাকতে পারে। পরবর্তীতে ওই সেলটা সারভাইভ যখন আর করে না, তখন ভাইরাসটা ল্যাটেন্সি ব্রেকডাউন করে বের হয়ে আসে। লাস্টে কিছু কথা আছে, সেটা হচ্ছে পজিটিভ পোলারিটি, নেগেটিভ পোলারিটি। হোয়াট ইজ পজিটিভ পোলারিটি? যে সকল ভাইরাসের জিনোম আরএনএ এমআরএনএর বেস সিকোয়েন্সের মতো, তাদেরকে বলা হয় পজিটিভ পোলারিটির আরএনএ। তো এই পজিটিভ পোলারিটি আরএনএগুলোর কোনো পলিমারেজ এনজাইম দরকার হয় না রেপ্লিকেশন বা প্রোটিন সিনথেসিসের জন্য। এক্সেপশন হচ্ছে রেট্রোভাইরাস। এই রেট্রোভাইরাসে শুধু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দরকার হয়। আর যেসব ভাইরাল আরএনএর বেস সিকোয়েন্সগুলো এমআরএনএর কমপ্লিমেন্টারি মানে অপোজিট, ওইগুলোকে বলা হয় নেগেটিভ পোলারিটি। এই নেগেটিভ পোলারিটি ভিরিয়নগুলোর আরএনএ পলিমারেজ দরকার হয় এমআরএনএ এবং প্রোটিন সিনথেসিসের জন্য। এখানে হচ্ছে ডিএনএ ভাইরাস নিয়ে কিছু কথা আছে। মোস্ট ভাইরাস সাচ অ্যাজ হার্পিস ভাইরাস, অ্যাডেনোভাইরাস, প্যাপিলোমা ভাইরাসের ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থাকে, এবং এগুলো হোস্ট সেলের আরএনএ পলিমারেজ সিনথেসিস করে ভাইরাল এমআরএনএ প্রডিউস করে। আবার পক্স ভাইরাসও ডাবল স্ট্র্যান্ড আরএনএ, কিন্তু এর নিজস্ব আরএনএ পলিমারেজ আছে ভিরিয়নে, এই জন্য এরা নিজেরাই ভাইরাল এমআরএনএ সিনথেসিস করতে পারে। পক্স ভাইরাসের নিজস্ব আরএনএ পলিমারেজ আছে বলে এগুলো একটা সেলের সাইটোপ্লাজমে রেপ্লিকেশন করতে পারে, হোস্ট সেলের নিউক্লিয়াসে যাওয়ার প্রয়োজন নাই। এই জন্যই পক্স সেল সাইটোপ্লাজমে রেপ্লিকেশন করে।